আমি যতটুকু জানি যারা স্টেট উইদিন স্টেট অ্যাক্টর আছেন তাদের একটা চিন্তা হচ্ছে যে মে মাসের মধ্যে পুরো যজ্ঞ শেষ করে বাড়ি ফিরে যাওয়া ভালো। সর্বদলীয় সরকার মানে হুম। যারা ক্রিয়াশীল, আমি ওই অর্থে বলছি। এবং তার ফলে জাতীয় সরকারের একটা অবয়ব যদি প্রদান করা যায় তাহলে আপনার এই পরিস্থিতির অবসান হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস সম্প্রতি বাকুতে বসে যে ইন্টারভিউটা দিয়েছেন সেখানে ভয়ঙ্কর কিছু বার্তা আছে। একটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার কখনোই দীর্ঘায়িত হওয়া উচিত নয়। এক। দ্বিতীয় যে বার্তাটি সেটি হচ্ছে আপনার যদি আমরা ব্যর্থ হই তাহলে হয় পুরনো আমলে ফিরে যেতে হবে অথবা যারা উর্দি পড়েন এই ধরনের ব্যক্তিবর্গের শাসনের অধীনে চলে যেতে পারে দেশ। এই দুটি ইঙ্গিত তিনি প্রদান করেছেন। এখন ধরুন তার তো হারানোর কিছু নেই, এমন বয়সে পৌঁছে গেছেন, অ্যাচিভমেন্টের এমন চূড়োয় উঠে গেছেন, তিনি আপনার খোলামেলা কথা বলতেই পারেন। এবং এই কথাগুলো যে বলছেন এগুলো কাইন্ড অফ মারমারিং বলা যাবে না, স্বগতোক্তি বলা যাবে না, তার রিয়েলাইজেশন থেকে তিনি বলছেন। আর আপনার চাপ কিন্তু ক্রমশ বাড়ছে, জাতীয় আন্তর্জাতিক। আমরা যতই প্রবোধ দেওয়ার চেষ্টা করি না কেন, ট্রাম্পের সেই বার্তা, টুইট বার্তা যেটি তিনি নির্বাচিত হবার আগে প্রদান করেছেন, তার যে ম্যানিং গুলো অ্যাডমিনিস্ট্রেশন খেয়াল করে দেখেন, একেবারে ইসকন এর শিরোমণি এমন নারীকে তিনি জাতীয় এই নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করেছেন। এবং আপনার মানে তার যে সাউথ এশিয়া পলিসি ডেফিনেটলি সেটি 20 জানুয়ারির পর আপনি দেখবেন যে ক্রিয়াশীল হয়েছে। ব্রিদিং স্পেস কিন্তু কমে এসছে। আপনার বিএনপির পক্ষ থেকে একটা ডেডলাইন কিন্তু দেওয়া হয়েছে, তারা পারলে চাইলে মার্চের মধ্যে নির্বাচন চান, একটা একটা সময় তারা উল্লেখ করেছেন। এবং আমি যতটুকু জানি যারা স্টেট উইদিন স্টেট অ্যাক্টর আছেন তাদের একটা চিন্তা হচ্ছে যে মে মাসের মধ্যে পুরো যজ্ঞ শেষ করে বাড়ি ফিরে যাওয়া ভালো বর্তমান সরকারের। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি 3 মাস যেহেতু অতিক্রান্ত হয়েছে, এনাফ ইজ এনাফ, সময় এসছে। বিশেষ করে সর্বশেষ যে সংযোজন, তার মধ্য দিয়ে অনেকে বিষয়টাকে ভাবছেন, দেখছেন যে এক বাটি দুধের মধ্যে যদি একটু চনা দিয়ে দেন পুরো দুধ নষ্ট হয়ে যায়, সেরকমের একটি পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। এবং এখন অনেকে প্রশ্ন করছেন যে কোন প্রক্রিয়ায় কিভাবে এই যে বাকি লোকজন যারা যুক্ত হয়েছিলেন, শপথ গ্রহণ করেছিলেন 8 তারিখে অগস্টের, কিভাবে তাদের নির্বাচিত করা হলো, মনোনীত করা হলো। সাধারণ যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে কিছু এসছেন প্রফেসর ইউনূসের ইচ্ছা অনুসারে, তিনি চুজ করে দিয়েছেন। কিছু এসছেন সমন্বয়কদের সুপারিশ অনুসারে, কিছু এসছেন আমাদের যারা উর্দি পড়েন তাদের মানে প্রস্তাবনা। তো ফলে সব মিলিয়ে এই যে পরবর্তী যে সমালোচনাগুলো আমরা দেখলাম, এনজিওদের, সরকার, চট্টগ্রাম সমিতি ইত্যাদি ইত্যাদি, সেখানে সর্বশেষ ওই যে আপনি যে প্রশ্নটির ইঙ্গিত করেছেন আওয়ামী লীগকে জড়িয়ে, সেই আওয়ামী লেসপেন্সার সুস্পষ্ট ভাবে বাড়িতে প্রকাশ্যে সর্বত্র এরকম একজন ব্যক্তি যিনি আপনার ইন্টারমিডিয়েট বৈতরণী পার হতে ব্যর্থ হয়েছেন, এরকম একজন ব্যক্তিত্ব যখন ইন্ডাক্টেড হলেন তখন কিন্তু কি বার্তা সেটি দেওয়া হলো, মানে এটা একটা টেস্ট কেস যে আপনি সোয়ালো করতে পারেন কিনা, টলারেট করতে পারেন কিনা, হইচই যা কিছু হচ্ছে এটা কোন পর্যায়ে পর্যন্ত যায়। বা যে রকমের ব্যাখ্যা এসছে কোন কোন মাননীয় উপদেষ্টার কাছ থেকে যে তাদের যে অপরচুনিটি দেওয়া হয়েছে, সি তারা কিভাবে পারফর্ম করেন, এই যে মানে একটু একটু করে সইয়ে নেওয়ার যে একটা কৌশল, সেটাও কিন্তু আমরা পরিদৃষ্ট হয়েছি। কিন্তু যেই লেজিটিমেসিটা নিয়ে প্রশ্নটা উঠে গেছে, সেই জন্য সেটা নিবারণ করতে হলে ফিউশন অফ নিউ ব্লাড দরকার, পুরো সেট পরিবর্তন করে নতুন ব্যক্তিবর্গকে হাজির করে, সেটা হতে পারে নির্দলীয় সরকার, সেটি হতে পারে সর্বদলীয় সরকার, মানে যারা ক্রিয়াশীল, আমি ওই অর্থে বলছি।
এবং তার ফলে জাতীয় সরকারের একটা অবয়ব যদি প্রদান করা যায়, তাহলে আপনার এই পরিস্থিতির অবসান হবে বলে আমার ধারণা। যেই জল্পনা কল্পনা, যেই শঙ্কা, যে আশঙ্কা, এইগুলো সবই কিন্তু কর্পূরের মতো উড়ে যাবে। আমরা ডেফিনেটিভ ভাবে একটি রোড ম্যাপ বা পথ পরিক্রমা পেতে পারি, এবং নির্বাচনে পরিষ্কার একটি তারিখ সামনে রেখে জাম্প স্টার্ট বেসিসে সকল রকমের সংস্কার উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। খেয়াল করে দেখেন, কানে ধরলে কি হয়। 4 জন উপদেষ্টা বাধ্য হলেন সেই মধ্যরাতের পরে উপস্থলে হাজির হতে। আমাদের যারা চরম ত্যাগ স্বীকার করেছেন, এখনো কাতরাচ্ছেন যন্ত্রণায়, তারা যখন সরব হলেন এবং বাধ্য করলেন তাদেরকে আসতে, তারা তো এক একজন এক এক জায়গায় ছিলেন। তারা এতদিন কি ঘুমোচ্ছিলেন এই প্রায় 3 মাস ধরে? যাদের আত্মত্যাগের কারণে, যাদের অঙ্গহানির কারণে, যাদের চরম ত্যাগ তিতিক্ষার কারণে আজকে এই অমল ধবল চাকরিগুলো তারা পেয়েছেন, সেই তাদেরকে ভুলে থাকলেন কি করে? সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। এবং আমি মানলাম যারা আপনার বয়সের ভারে নুকজ, আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টার মতো ব্যক্তি, বা আপনার যিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আছেন, তিনি মুখ ফুসকে বলে ফেলেছেন যে আমি কি মেশিন দিয়ে ডিম তৈরি করব, ডিমের দাম নিয়ে যখন প্রশ্ন তোলা হয়েছে। তো এই যে বিষয়গুলো, বেয়ারা অবস্থাটা, সেটি আপনার হুট করে একদিনে তো হয়নি। তাদের অ্যাকচুয়াল যে মাইন্ডসেটটা, তারই বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা কিভাবে মূল্যায়ন করেন জনগণকে, জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু এই অমল ধবল চাকরিগুলো তারা করছেন। আমি চাকরিই বলবো, সেবার জায়গায় চাকরিতে রূপান্তরিত হয়েছে বিষয়গুলো। তারা কেন ব্যর্থ হলেন আপনার এই বিষয়টা, নার্ভটা অনুভব করতে, পালসটা না বুঝতে, যে তাদের যন্ত্রণা কতটুকু, এবং তাদের জন্য এখন একেবারে কানে ধরার পরে বাধ্য হয়ে বলছেন যে আমরা ঠিক আছে 3 দিনের মধ্যে, তারপরে বলছেন যে 1 সপ্তাহের মধ্যে বা 1 দিনের মধ্যে আমরা সমাধান দেব, বলছেন যে প্রয়োজনে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। এতদিন এই কথা মনে আসেনি কেন? ছোট্ট একটা কেস স্টাডি হিসেবে যদি আপনি ধরেন, তাহলেই বোঝা যায় যে কি ধরনের মাইন্ডসেট সম্পন্ন লোকদের আপনারা এরকম জায়গায় বসিয়ে দিয়েছেন। যারা যেটা ডেলিভার করতে পারবে না, তাদেরকে যদি সেরকম জায়গায় বসিয়ে দেন, এরকম অবস্থাই হবে। ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে তো লাভ নেই। সময় এসছে পরিষ্কার কথা বলার। এনাফ ইজ এনাফ।